হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস নিয়ে লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। যদি তোমরা এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি এবং স্ট্রং রুটসের অ্যানালিসিস পেতে চাও, তাহলে আমরা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নেবে। তাহলে তোমাদের এই গল্পটি বুঝতে এবং ডক্টর এপিজে আব্দুল কালামকে জানতে অনেকটা হেল্পফুল হবে। তো চলো আজকে আমরা ক্লাসটিকে শুরু করে দিচ্ছি। আই ওয়াজ বর্ন ইনটু I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born into a middle class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত তামিল পরিবারে। অর্থাৎ আই বলতে এখানে ডক্টর এপিজে আব্দুল কালামকে বোঝানো হচ্ছে। ইন দ্য আইল্যান্ড টাউন, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, দ্বীপ শহর রামেশ্বরমের। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, আর্স্টওয়াইল মানে পূর্বের নাম, মাদ্রাজ স্টেট অর্থাৎ মাদ্রাজ শহরের। মাদ্রাজ এখন তো সেটা চেন্নাই বলা হচ্ছে, এখন নাম চেন্নাই, আর আগের নাম ছিল মাদ্রাজ। তাহলে এখানে লাইনটা দাঁড়াচ্ছে, আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত তামিল পরিবারে দ্বীপ শহর রামেশ্বরমের পূর্বতন মাদ্রাজ শহরে। মাই ফাদার, আমার বাবা জৈনুল আবেদিন। তাহলে এখানে কালামের বাবার নাম হচ্ছে জৈনুল আবেদিন। হি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা অর্থাৎ জৈনুল আবেদিনের হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, না ছিল কোনো প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল কোনো ধনসম্পদ। ডেসপাইট, সত্ত্বেও, দিজ মানে এই সব সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস অভিযোগ, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অভিযোগ। তাহলে এই সব অভিযোগগুলো থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনাট উইজডম, তিনি ছিলেন একজন বিখ্যাত জ্ঞানের অধিকারী। ইনাট উইজডম, উইজডম মানে হচ্ছে জ্ঞান। তাহলে এখানে জৈনুল আবেদিনের বাবার কোনো প্রথাগত শিক্ষা ছিল না এবং কোনো ধনসম্পদ ছিল না, কিন্তু তবুও তিনি ছিলেন একজন বিখ্যাত জ্ঞানের অধিকারী। অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং আধ্যাত্মিক স্পিরিট বলেছে, আধ্যাত্মিক দিক থেকে তিনি ছিলেন একজন সত্যবাদী, ট্রু বলেছে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, তিনি ছিলেন আইডিয়াল মানে আদর্শ, হেল্পমেট মানে সাহায্যকারী, ইন মাই মাদার আসিয়াম্মা আমার মায়ের আসিয়াম্মার। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম যে কালামের বাবার নাম হচ্ছে জৈনুল আবেদিন এবং মায়ের নাম হচ্ছে আসিয়াম্মা। এখানে বলছে সে ছিল, অর্থাৎ কালামের বাবা ছিল কালামের মায়ের একজন সহচর। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আমার সঠিকভাবে মনে পড়ছে না, রিকল বলেছে, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, কতগুলো লোক সি ফিট এভরিডে, তিনি প্রত্যেক দিন তাদেরকে খাওয়াতেন। মানে আমার মা আমাদের বাড়িতে যে কতগুলো লোক খেতে আসতো সেটা আমার ঠিকঠাক মনে আসছে না, মানে আমার মা অনেক লোকগুলোকে খাওয়াইছেন ইতিমধ্যে। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কি বলছে, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু একটু করে আমার স্মরণ করতে পারছি যে ফার মোর আউটসাইডার, বেশিরভাগ মানুষ বাইরে থেকে আসতো, এট মানে খেতে, এট উইথ আস আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স তারপর আমরা কি করতাম সবাই মিলে, আওয়ার ওন ফ্যামিলি আমাদের সকল সদস্য মিলে পুট টুগেদার একসঙ্গে খাওয়া করতাম। মানে এখানে বলছে আমার মা যে কতজনকে খাওয়াইছেন তার এপিজে আব্দুল কালামের সেটা মনে পড়ছে না, কিন্তু একটু একটু করে তার স্মরণ হচ্ছে যে বেশিরভাগ মানুষ বাইরে থেকে খেতে আসতো এবং আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়া করতাম। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার যে প্যারেন্টস আছে মানে মা বাবা আছে, ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড আদর্শ দম্পতি ছিল, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, কাপল মানে হচ্ছে দম্পতি, দম্পতিকে বোঝানো হয় সাধারণত স্বামী এবং স্ত্রীকে, অর্থাৎ এখানে জৈনুল আবেদিন এবং আসিয়াম্মাকে বোঝানো হয়েছে। তাহলে আমার পিতামাতা ছিল একজন আদর্শ দম্পতি সেখানকার। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের যে বংশধর, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের যে বংশধর ছিল সেটা মোর ডিস্টিংগুইশড উঁচু বংশজাত ছিল, ডিস্টিংগুইশড বলেছে উঁচু বংশজাত। ওয়ান অফ দ্য ফরবেয়ার্স, একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টুড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, আমার মায়ের যে একজন
পূর্বপুরুষ ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিল। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দাগ দিয়ে রাখবে। তাহলে ব্রিটিশ উপাধি কে পেয়েছিল? কালামের মায়ের কালামের মায়ের একজন বংশধর, ফরবেয়ার্স, কালামস মাদার্স ফরবেয়ার বেস্টুড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশরা দিয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো শিশুর মধ্যে একজন, ওয়ান অফ বলেছে। এ শর্ট বয়, একজন বেটে বালক, উইথ রেদার আনডিস্টিংগুইশ লুকস, দেখতেও খুব কুৎসিত ছিলাম, মানে দেখতে ভালো ছিলাম না। তাহলে এখান থেকে বুঝতে পারছি এপিজে আব্দুল কালাম দেখতে খুবই ভালো ছিলেন না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমার লম্বা এবং দেখতে সুন্দর সুশ্রী প্যারেন্টস মানে পিতামাতার থেকে আমি দেখতে খুবই কী ছিলাম? আনডিস্টিংগুইশ ছিলাম, কুৎসিত ছিলাম। তাহলে আমার মা বাবা দেখতে ভালো ছিল এবং লম্বা ছিল। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম একটা পৈতৃক বাড়িতে, মানে পুরনো বাড়িতে বাস করতাম। হুইচ যেটা ছিল, ওয়াজ বর্ন ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি করা হয়েছিল 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মিডল মানে মধ্যবর্তী সময়ে। বিল্ড মানে তৈরি করা বা নির্মাণ করা। হুইচ ওয়াজ যেটা তৈরি করা ছিল বা নির্মাণ করা হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ এ ফায়ারলি লার্জ পাক্কা হাউস, এটা একটা পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, যেটা তৈরি করা ছিল লাইমস্টোন চুনাপাথর এবং ব্রিক্স অর্থাৎ ইট দিয়ে। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, এটা অবস্থিত ছিল রামেশ্বরমের মক স্ট্রিটের মানে মক্স রাস্তার ধারে। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, তোমরা দাগ দিয়ে রাখবে। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার অনারম্বর পিতা। কেন অনারম্বর বললো একটু পরে আমরা বুঝতে পারবো। মাই অস্ট্রিয়ার ফাদার, অনারম্বর পিতা, ইউজড টু অ্যাভয়েড, এড়িয়ে চলতো, অল ইন এসেন্সিয়ালস কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কমফোর্ট মানে আরাম এবং লাক্সারিজ মানে আনন্দকে আমার বাবা সবসময় কী করতেন? এড়িয়ে চলতেন। হাওয়েভার, সুতরাং অল নেসেসিটিভস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু তবুও আমাদের এই নেসেসিটিভ যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো তিনি আমাদেরকে দিয়ে দিতেন। সেগুলো কি কি? ইন টার্মস অফ ফুডস মানে খাবার সংগ্রহ করে রাখতেন, খাবারের কখনো সমস্যা হতো না। মেডিসিন ওষুধপত্র, অর ক্লথিংস মানে হচ্ছে কাপড় চোপড়। তাহলে আমার বাবা যদিও আনন্দ এবং কমফোর্ট এবং লাক্সারিসকে কি করতেন না, অ্যাভয়েড করতেন, সবসময় অ্যাভয়েড করে চলতেন, তবুও কিছু কিছু জিনিস যেমন আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ফুড, মেডিসিন, ক্লথ, এগুলোর কখনো তিনি কম করে রাখেন, এগুলো সবসময় তিনি সংগ্রহ করে রাখতেন। ইনফ্যাক্ট যদিও আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, আমার যে শৈশব জীবনটা ছিল সেটা একটা গণ্ডির মধ্যে ছিল। সিকিওর বলেছে গোপন ছিল। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিবভাবে অ্যান্ড ইমোশনালি এবং দুঃখে ভরা। তাহলে এখানে বোঝা যাচ্ছে এপিজে আব্দুল কালাম শৈশবে তিনি ততটা বিশেষ আনন্দ করতে পারেন নাই, একটা বিশেষ গণ্ডির মধ্যে তিনি আবদ্ধ ছিলেন এবং তার বাবার পরামর্শ এবং তার প্যারেন্টসের পরামর্শ তিনি মানুষ হয়েছেন। যাই হোক, আমরা পরের অংশটাতে চলে যাই, খুব ইন্টারেস্টিং একটা অংশ। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে কি করতাম? খাওয়া করতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কোথায় বসে? রান্নাঘরের মেঝেতে বসে। অন দ্য ফ্লোর মানে মেঝে, সিটিং মানে বসে থাকা। তাহলে এখানে বলছে এপিজে আব্দুল কালাম তার মায়ের সঙ্গে খাওয়া করতেন রান্নাঘরের মেঝেতে বসে। সি উড প্লেস এ বেনানা লিফ বিফোর মি, সে আমাকে কি করতেন? তাহলে অর্থাৎ আমার মা কি করতেন? সি উড প্লেস এ বেনানা লিফ, বেনানা মানে হচ্ছে কলা গাছ, আর লিফ মানে হচ্ছে পাতা। তাহলে আমার সামনে একটা কি করতেন? বিফোর মানে সামনে, মি মানে আমার, তাহলে আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ যেটাতে রাখা ছিল, যেটাতে তিনি দিতেন, সি দেন লিডল রাইস, ভাত বেড়ে দিতেন, লিডল বলেছে। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার দিতেন, মানে খাবার জাতীয় জিনিস। এ ভ্যারাইটি অফ সার্ভ, একটু তিক্ত জাতীয় কিছু জিনিস। হোমমেড পিকেল, বাড়ির বানানো আচার। অ্যান্ড এ ডোলাফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং কিছু শুদ্ধ কোকোনাট চাটনি। তাহলে এই হচ্ছে আমাদের চাইল্ডহুড, অর্থাৎ যেটা আমি প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রথমে আমরা কি পাবো? এপিজে আব্দুল কালামের শৈশব জীবন পাবো। এই শৈশব জীবনটা নিয়ে আমরা আলোচনা করলাম, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। আর দ্বিতীয় অংশ আমরা কমিউনাল হারমোনি নিয়ে একটু পরেই আলোচনা করব।
এটি হচ্ছে কমিউনাল, এই অংশটি কমিউনাল হারমোনির অন্তর্গত, অর্থাৎ সাম্প্রদায়িক একটা বিশেষ চিত্র এখানে আমরা এপিজে আব্দুল কালামের দেখতে পাবো। তো শুরু করি, দেখি। দ্য শিবা টেম্পল, শিবের মন্দিরটি, হুইচ মেড রামেশ্বরম, যেটা রামেশ্বরমের সব থেকে সো ফেমাস টু পিলগ্রিমস, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, অর্থাৎ রামেশ্বরমে তীর্থযাত্রীদের জন্য বিখ্যাত মন্দির ছিল শিবের মন্দির। ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের একটা হাঁটা পথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখবে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল মুসলিমদের আধিপত্য এলাকা। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে আধিপত্য, মুসলিমদের আধিপত্য এলাকা। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, ট্রু, কিন্তু অনেক হিন্দু পরিবারও সেখানে বসবাস করত। লিভিং অ্যামিকেবলি, আমরা কি করতাম সেটা একসঙ্গে মিলেমিশে থাকতাম। অ্যামিকেবলি মানে হচ্ছে মিলেমিশে, লিভিং মানে বসবাস করা, তাই আমরা মিলেমিশে বসবাস করতাম। অর্থাৎ কে কে, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম পরিবার। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, কাদের সঙ্গে, মুসলিম মুসলিম যে নেইবার্স আছে, যে অধিবাসীগুলো আছে, সেই অধিবাসীদের সঙ্গে আমরা মিলেমিশে থাকতাম হিন্দুরা। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি, সেখানে এক বিশেষ পুরনো মসজিদ ছিল আমাদের এলাকার মধ্যে। সেখানে একটি বড় পুরনো মসজিদ ছিল আমাদের এলাকার মধ্যে। ওয়্যার, যেখানে মাই ফাদার, আমার বাবা, উড টেক মি ফর সাম ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা সান্ধ্যকালীন প্রার্থনা করার জন্য আমাকে নিয়ে যেত। টেক মি। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. I had not faintest idea, আমি সেই ধারণাগুলো কিছুই বুঝতে পারতাম না। অফ দ্য মিনিং মানে সেগুলোর যে অর্থগুলো, প্রার্থনার যে অর্থগুলো, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, যে বলে দিতেছে আরবি ভাষার যে প্রার্থনার যে মিনিংগুলো, অর্থগুলো, সেগুলো আমি কিছুই বুঝতে পারতাম না। চেন্টেড। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরিভাবে উপনীত হয়ে গিয়েছিলাম বা বুঝে গিয়েছিলাম দ্যাট যে দে রিচড গড, তারা কোথায় পৌঁছতে যাচ্ছে, একটা ঈশ্বরের কাছে পৌঁছতে যাচ্ছে। এখানে এপিজে আব্দুল কালাম যখন ছোট ছিলেন, যখন তার বাবা তাকে সেই পুরনো মসজিদে নিয়ে যেত, ওল্ড মক্সে যখন নিয়ে যেত সান্ধ্যকালীন প্রার্থনা করার জন্য, সেখানে যে আরবি ভাষার যে মন্ত্রগুলো হতো, সেই মন্ত্রগুলো এপিজে আব্দুল কালামের কিছুই সেই মন্ত্রগুলো তিনি বুঝতে পারতেন না। তাই কিন্তু একটু একটু করে উপনীত হতে পারছিলেন যে যারা সে মন্ত্রগুলো করছে এবং যারা প্রার্থনা করছে, তারা সবাই মনে হয় ঈশ্বরের কাছে পৌঁছতে যাচ্ছে। এখানে বলেছে আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড। ওয়েন মাই ফাদার, যখন আমার বাবা, কেম আউট অফ দ্য মক্স, মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার, প্রার্থনা করার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস, বিভিন্ন ধর্মের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে দাঁড়িয়ে থাকতো। ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। কার জন্য? কালামের বাবার জন্য। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, বেশিরভাগ মানুষেরা কি করতো, তাদের হাতে বোলস মানে বাটি ধরে রাখতেন এবং সেখানে কি রাখা থাকতো, জল রাখা থাকতো। ওয়াটার বলেছে, টু মাই ফাদার, এবং সেগুলো আমার বাবাকে দিত। হুড ডিপ হিজ ফিঙ্গার ট্রিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, তিনি কি করতেন, তার আঙ্গুলগুলোকে, হিজ ফিঙ্গার ট্রিপ, তার আঙ্গুলটাকে ডুবিয়ে দিতেন দেম, সেগুলোর মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং প্রার্থনা করতেন। মানে আমরা এখানে বুঝতে পারছি যে কালামের বাবা সেই লোকগুলোকে কি করতেন, যারা বাটিগুলো দিয়ে দিতেন, জলের বাটিগুলো, সেই বাটিগুলোতে আঙ্গুলটাকে ডুবিয়ে দিতেন এবং তিনি সেখানে মন্ত্র পুড়ে দিতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভেলস, এই জলগুলো তারা কি করত, তাদের বাড়িতে নিয়ে যেত। ফর ইনভেলস, যারা অসুস্থ মানুষ ছিল তাদের জন্য। মানে এখানে সেই জলটা যখন কালামের বাবা কি করত, মন্ত্র দিয়ে দিত, সেই জলগুলো সেই লোকগুলো নিয়ে যেত কোথায়, বাড়িতে, এবং অসুস্থ লোকগুলোর জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. কি বলছে, আই ওয়াজ রিমেম্বার, আমার একটু করে স্মরণ করতে পারছি আমি, অর্থাৎ আমার একটু করে মনে আসছে, পিপল ভিজিটিং আওয়ার হোম,
সেই লোকগুলো আমাদের বাড়িতে আসতো টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, কী করার জন্য? ধন্যবাদ দেওয়ার জন্য। বিং কিওর্ড, যখন তারা সুস্থ হয়ে উঠতো। তাহলে এখানে বুঝতে পারছি কিওর্ড মানে সুস্থ হওয়া, আর ইনভেলস মানে হচ্ছে অসুস্থ হওয়া। তাহলে যখন তারা সুস্থ হয়ে যেত, আহ, তখন সেই লোকগুলো আমাদের বাড়িতে আসতো এবং আমার বাবাকে ধন্যবাদ দিতে আসতো। কি বলছে? ফাদার স্মাইল, বাবা একটু মৃদু হাসতেন, অলওয়েজ স্মাইল, অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্কিফুল। বাবা একটু মৃদু হাসতেন এবং বলতেন, যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আল্লাহকে দিও, অর্থাৎ ঈশ্বরকে দিও, দ্য মার্কিফুল, উনি হচ্ছেন কৃপাকারী। পরের অংশ আমরা পরের অংশতে দেখতে পাবো যে এখানে প্রার্থনার যে প্রাসঙ্গিকতা, প্রার্থনা কিভাবে করতে হয়, সেই বিষয়টি কালামের বাবা কালামকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা চলো সেই অংশটুকু একটু পড়ি। The high priest of Rameswaram temple, Paksi Lakshmana Shastri, was a very close friend of my father's. কি বলছে? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের সব থেকে বড় পুরোহিত, হাই প্রিস্ট বলেছে, বড় পুরোহিত, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে PL শাস্ত্রী হিসেবে জানি। পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মাই ফাদার্স। পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন আমার বাবার সব থেকে কাছের বন্ধু। এখানে এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, তোমরা দাগ দিয়ে রাখবে। এখানে প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী? পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? কালামস ফাদার, কালামস ফাদার এ ক্লোজ ফ্রেন্ড, দ্য ক্লোজ ফ্রেন্ড এ কালামস ফাদার। One of the most vivid memories of my early childhood is of the two men. কি বলছে? One of the most vivid memories, এই একটা একটা বিশেষ স্মৃতিশক্তিতে আমার মনে আছে, অফ মাই আর্লি চাইল্ডহুড, এই শৈশবে, এই শৈশবে, ইজ ওয়ান অফ দ্য টু মেন, এই দুইজন লোকের কথা। অর্থাৎ শৈশবকালে আমার এই দুইজন লোকের কথা এখনও স্মৃতিশক্তিতে রয়েছে। সেগুলো কি কি? কালামের বাবা একজন, মানে কালামের বাবা আর পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ কালামের বাবার বন্ধু। ইচ ইন ট্রেডিশনাল অ্যাটেয়ার, তারা দুজনেই সাম্প্রদায়িক পোশাক পরতো। অ্যাটেয়ার মানে পোশাক, সাম্প্রদায়িক পোশাক। কেন? একটু পরে আমরা বুঝতে পারছি বিষয়গুলো। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতো দুজনেই। অর্থাৎ এখানে বলা হলো ট্র্যাডিশনাল অ্যাটেয়ার, সাম্প্রদায়িক পোশাক দুজনে আলাদা আলাদা পরতো। কেন? কারণ কালামের বাবা ছিল একজন মুসলিম, আর পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন একজন হিন্দু। তাই তারা বিভিন্ন, যেহেতু দুজন আলাদা আলাদা ধর্মের, এই জন্য আলাদা আলাদাভাবে তারা পোশাক পরতেন। এবং তারা কি করতেন? দুজনেই আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা করতেন। ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমার একটু বয়স হলো, জানতে, টু আক্স কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে। ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আক্স কোশ্চেন, যখন আমার একটু বয়স হলো প্রশ্ন জিজ্ঞাসা করার। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার কোনো প্রাসঙ্গিকতা হয় না। রেদার প্রেয়ার মেড পসিবল এ কমিউন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরঞ্চ প্রার্থনা কি করে? মেড পসিবল অফ এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরঞ্চ প্রার্থনা কি করে? দুটো মানুষের মধ্যে তার আত্মার মিলনটাকে ঘটায়। কমিউন অফ দ্য স্পিরিট, স্পিরিট মানে আত্মা, কমিউন মানে মিলন ঘটানো। তাহলে বলছে প্রার্থনার কোনো প্রাসঙ্গিকতা হয় না, কিন্তু প্রার্থনা কি করে? দুটো মানুষের মধ্যে এক আত্মার মিলন ঘটায়, অর্থাৎ মানুষের মধ্যে আত্মার মিলন ঘটায়। ওয়েন ইউ প্রে, এবার কালামের বাবা কালামকে বলছে, ওয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সেইড, অর্থাৎ কালামস ফাদার সেইড, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তোমার ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তোমার যে দেহ আছে সেই দেহটাকে ছাড়িয়ে যায়, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, কসমস মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং সেটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যায়। হুইচ, যেখানে নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, যেখানে কোনো সম্পদের ভেদাভেদ থাকে না, এইজ বয়সের কোনো ভেদাভেদ থাকে না, কাস্ট অর্থাৎ জাতির কোনো ভেদাভেদ থাকে না, অর ক্রিড ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। তাহলে যদি সে ধর্ম, তারপর হচ্ছে ধর্ম, জাত, বয়স এবং
সে ধনসম্পদের কোনো ভেদাভেদ না থাকে, সেখানেই কি তৈরি হয়, একটা প্রেয়ার তৈরি হয়। আর সেটা কি হয়, বডির সঙ্গে একাকিত্ব হয়ে যায়, অর্থাৎ দেহর সঙ্গে একাকিত্ব হয়ে যায় সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তবেই সেই এতক্ষণ ধরে কালাম তার বাবার যে প্রেয়ারের যে বর্ণনা, সেই প্রেয়ারের বর্ণনাটি খুব সুন্দরভাবে শুনছিলেন। এবং তারপরে বলছে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। কি বলছে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, আমার বাবা প্রকাশ করে দিয়েছিলেন কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, কনসেপ্ট মানে ধারণাগুলো, ইন ভেরি সিম্পল খুব সহজ আকারে, ডাউন টু আর্থ তামিল। ডাউন টু আর্থ মানে সাদামাঠা ভাষায়, তামিল তামিল তামিলের সাদামাঠা ভাষায়, অর্থাৎ এক বিকৃত ভাষায় বা নিম্ন ভাষায় আমার বাবা এই জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে তামিল ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন আমাকে। হি ওয়ান্স টোল্ড মি, সে আমাকে বলেছিল, ইন ইজ ওন টাইম, তোমার নিজস্ব সময়, ইন ইজ ওন প্লেস, তোমার নিজস্ব জায়গায়, ইন ইন হোয়াট হি রিয়েলি ইজ, তুমি যে অবস্থায় আছো না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, তুমি যে জায়গায় পৌঁছতে যাচ্ছ, গুড অর ব্যাড, সেটা ভালো কিংবা মন্দ, এভরি হিউম্যান বিংস স্পেসিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিংস, প্রত্যেকটা মানব জীবন বিং ইজ স্পেসিফিক এলিমেন্ট, একটা বিশেষ উপাদানে গঠিত, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, যেটা ঐশ্বরিক ক্ষমতার দ্বারা প্রতিপন্ন। এখানে কালামের বাবা কালামকে এত সুন্দর একটা যুক্তি দিচ্ছেন, বলছে প্রত্যেকটা মানুষ একটা বিশেষ ঐশ্বরিক শক্তির দ্বারা প্রতিপন্ন, সে বিভিন্ন শক্তির মাধ্যমে প্রতিপন্ন করে। সো ওয়াই, তাই তাই বলছে, কালামকে বলছে, সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কেন তুমি ডিফিকাল্টি মানে কঠিনতাকে ভয় পাও, সাফারিংস যন্ত্রণাকে ভয় পাও, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যাকে ভয় পাও। অ্যাফ্রেড বলেছে, কালামকে বোঝাচ্ছে তাহলে তোমাকে কখনো কঠিনতা, তারপর হচ্ছে সেই যন্ত্রণা এবং সমস্যাকে ভয় পেলে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। হোয়েন ট্রাভেল কামস, যখন বিপদ সামনে আসে বা ঝামেলা সামনে আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি বোঝার চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, সমস্যাটা কেন আসলো, সমস্যা থেকে দূরে গেলে হবে না, সমস্যাটার প্রতিপন্ন করতে হবে, এগিয়ে যেতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রত্যেকটা অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্স, প্রত্যেকটা প্রতিকূলতা অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, একটা বিশেষ সুবিধার সুযোগ করে দেয়। প্রত্যেকটা প্রতিকূলতা একটা বিশেষ আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়, যেটা কালামের বাবা কালামকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বললেন। তো ফ্রেন্ড, আজকে আমরা এখানেই প্রথম পার্টটাকে সমাপ্ত করলাম। আমাদের দ্বিতীয় পার্ট পরের ভিডিওতে আলোচনা করা হবে। যদি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।